গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প ঘোর দৌড়ের গোপন খবর। রচনা শিবরাম চক্রবর্তী। আমার জেঠতুতো বোন সুশীলার মেয়ে, যার অন্নপ্রাশনের সময় তক্ষশিলা থেকে প্রেতশিলা পর্যন্ত সমস্ত শিলালিপির তন্ন তন্ন খোঁজাখুঁজি পড়েছিল, অবশেষে সবে ফার্স্ট ক্লাসে ওঠা আমি আমার সামান্য ইংরেজি বিদ্যার জোরে পাঠ্য বই থেকে নামকরণ করে দিয়ে সব দিক বজায় রাখি। সেই আমাদের প্রিসিলার চিঠি। লিখেছে সে, মেজো মামা, তোমার হাতের লেখা চমৎকার, আমার খুব ভালো লাগে, কিন্তু এরপর থেকে তোমার চিঠি লেখায় তোমাকে যদি বাংলা টাইপরাইটার ব্যবহার করতে বলি, তুমি রাগ করবে না তো? এই ঘৃত খাওয়ার ফলে পক্ষাঘাত অনিবার্য। তোমার এই লেখার থেকে দেওঘরে তোমরা সকলে কেমন আছো জানিও, এই কথাই তুমি বলতে চেয়েছো। যদি ধরে থাকি তাহলে ঠিক হয়েছে কিনা। ঠিক হলে তার জবাব হচ্ছে, আমরা এখানে বেশ আরামেই আছি। আসল দেওঘর থেকে এই জায়গাটা একটু দূরে, পাহাড় ঘেঁষা দেহাতের মধ্যে। শহরের মেয়ে হয়ে আস্ত প্রকৃতির ক্রোড়ে কিভাবে আমি লালিত হচ্ছি, যদি সচক্ষে দেখার কৌতূহল থাকে, দিন কতকের জন্য আমাদের এখানে এসে থেকে যাও না কো, তাহলে কিন্তু বেশ হয়। তুমি এলে মজা হয় খুব। প্রিসিলা আমার সকল ভাগ্নির মধ্যে সবচেয়ে প্রিয়। সেই প্রিসিলার চিঠি। জানলার বাইরে আমি তাকাই। গাছে গাছে বসন্তের পাতা পড়েছে, আমের মুকুলে প্রচুর পরিবেশনের গন্ধ, বাতাসে দক্ষিণ সমুদ্রের আমেজ। প্রিসিলা আধ মাইল এগিয়ে এসে অপেক্ষা করছিল। সরল পথ ছেড়ে বাঁকাচোরা মেঠো রাস্তা দিয়ে আমাকে সে নিয়ে চলল। যেতে যেতে আশেপাশের দূরের এবং নিকটের বন জঙ্গল, পাহাড় পর্বতের নামধাম বৃত্তান্ত মুখে মুখে পেতে লাগলাম। বাড়ির কাছাকাছি পৌঁছানো গেল। বাংলো প্যাটার্নের বাড়ি, পাহাড়ের কোল ঘেঁষেই বলা চলে। কয়েকটি ভেড়া চড়ছিল। ওদের মধ্যে হৃষ্টপুষ্ট একজনের সঙ্গে প্রিসিলা আমায় পরিচয় করিয়ে দিল। ও হচ্ছে মঙ্গল, বলল। ওকে আগে আমি রবি বলে ডাকতুম, কিন্তু এখন মঙ্গলে বদলেছি। কেন? আমি প্রশ্ন করলাম। ইতিহাস, ভূগোল ইত্যাদি পাল্টে যাবার মূলে প্রায়শই একটা হেতু থাকে। কুরুক্ষেত্রের মতোই একটা কারণ না থেকে যায় না। তার কারণ অর্থাৎ কিনা ওইটুকু বলেই প্রিসিলা থামল। ওর মুখের দিকে তাকালাম আমি। জায়গাটা খুব নিরিবিলি, তাই না? অনুসন্ধিৎস দৃষ্টি আমার। তরুণ সঙ্গী, কিশোর বন্ধু, সে ধরনের কিছু এধারে নেইটেই বোধ হয়। নির্জনই ছিল বটে গোড়ায়, বলল প্রিসিলা, কিন্তু এখন রবি আসায়। ওর নাম মঙ্গল বলছিলি বলে মনে হচ্ছে জানো। ভেড়াটার প্রতি আমি কটাক্ষ করি। মঙ্গলই ওর নাম, কিন্তু আমি ওর কথা বলছি না, আমি রবির কথা বলছি, রবি রায়। তাই বল, আমি মন্তব্য করি। তা এই রবি রায় ব্যক্তিটি কে? ও একটা ছেলে, এমন কিছু না। উড়ু উড়ুভাবে প্রিসিলা উত্তর দিল। কোনো রকমে আমার সঙ্গে ভাব করেছে। আর ওই যে দেখছো ওখানে দাঁড়িয়ে, ওই হচ্ছে ববলু। ববলুকে আমি ভয়ঙ্কর ভালোবাসি, ভারী মিষ্টিও। ববলুকে দেখে ছ্যাঁকড়া গাড়ির ঘোড়া বলে আমার ধারণা হলো। স্বাস্থ্যের খাতিরে একলাই কিংবা কারো সাথে হাওয়া বদলাতে পশ্চিম এসেছে। মাটন চাপের মতো ওর মুখখানা। এমনিও চড়ে বেড়াতো, আমরা ওটাকে ভাড়া করেছি। এখন আমি ওতে চড়ে বেড়াই। আস্তে আস্তে চলে, পড়ে যাবার কোনো ভয় নেই। তবে খুব বুদ্ধিমান ঘোড়া, কথা বললে বোঝে। ওর বুদ্ধির কথা কি বলবো মেজো মামা। একদিন হয়েছে কি, বলতে বলতে প্রিসিলা থেমে গেল। আমরা হাঁস পুষেছি, দেখবে এসো, আদেশ করলো আমায়। কিছুতেই না। যতক্ষণ না আমি রবির সমস্ত কাহিনী ধারাবাহিক শুনছি,
দৃঢ় স্বরে আমি জানালাম। হাঁসের দিকে আমি ফিরেও তাকাবো না। বৃথা হাঁসফাঁস করছো মেজো মামা, রবির সম্বন্ধে বলার কিছু নেই, নিতান্ত সাধারণ একটা ছেলে। ঠোঁট দুমড়ালো প্রিসিলা। ওইখানে থাকে, ওই পাহাড়ের ওপরটায়, ওই যে বাড়ির ফুটকিটা দেখছো ওইটাতে। সবে বিয়ে পরীক্ষা দিয়ে এই সেদিন তো মাসি বাড়ি বেড়াতে এসেছে। পরীক্ষার ফল বের হওয়ার অপেক্ষায় এখানে আছে। অপেক্ষা করতে করতে বোধহয় খুব কাহিল হয়ে পড়েছে বেচারা, তাই না? তা হয়েছিল, কিন্তু প্রিসিলা তাড়াতাড়ি কথার পিঠে অন্য কথা পারে। চলো হাঁসদের দেখবে, চলো, দেখলেই তুমি ভালোবাসবে। এমন সুন্দর হাঁস প্রায় দেখাই যায় না। আমার মনে হচ্ছে ছেলেটা ভারী ক্যাবলা, আমি বলি। তাই বুঝি তুই ওর নামে ভেড়াটার নামকরণ করেছিলি? হ্যাঁ, ধরেছ ঠিক, প্রিসিলা জানায়। প্রথম দর্শনে ওদের দুজনকে অভিন্ন আত্মা বলেই আমার বোধ হয়েছিল। একরকম হাবভাব, এক ধরনের চালচলন দুজনের। প্রথম যেদিন রবিকে দেখি একদিন বিকেলে, শান্তশিষ্ট মেষের সব লক্ষণ বেশ স্পষ্ট ওর মধ্যে দেখতে পেলাম, এবং তারপরে যতবার দেখা হয়েছে মত বদলানোর কোনো কারণ দেখিনি। এই মাঠের মধ্যে দিয়ে শর্টকাট করে ও বাড়ি যায়। একবার তো আমি ওর পথেই পড়ি। শান্ত সুবোধ ছেলেটির মতো ও আসে আর পাশ দিয়ে চলে যায়, চুপ করে পাশ কাটিয়ে চলে যায়, চোখ তুলে অনেক সময় তাকায় না। এমনকি ও যদি এতই লাজুক আর বোকা, না বলে আমি পারি না। তুই কেন বেচারিকে কাছে ডেকে একটু উৎসাহিত করিস নে? একটু সাহায্য করলেই তো হয়। হ্যাঁ, আর ওর মনে ধারণার জন্যই দিই যে আমি ওর কখনো না। প্রিসিলা ঘোরতর প্রতিবাদ করে। অত সহজে কারো প্রেমে পড়বার মেয়ে আমি নই। ওর আত্মমর্যাদায় যেন আঘাত লাগে। নিজে না পড়লেও ওকে ফেলতে তো কোনো বাধা ছিল না। কথাটা আমি একটু ঘুরিয়ে দিই। মেষকে একটু উন্নসিত করলেই বা কী হয়? বাইরে মেষের মতো দেখতে, কিন্তু আসলে ছেলেটি খুব ভালো, সত্যি ভালো, খুব। বুঝেছো মেজো মামা, এক সময় ওর জন্য আমার ভারী দুঃখ হয়। ও এত হাবা কেন? অত ভালো মানুষ হওয়াটা কি ভালো এই যুগে? আমার মুখোমুখি এলে এমন ও আরক্ত হয়ে ওঠে, বেচারির দম বন্ধ হয়ে যাবার মতো। সত্যি আমার বড্ড মায়া হয়। ওই ওই আমাদের সেই হাঁসগুলো কীরকম, খুব সুন্দর না? সত্যি বলতে হাঁসগুলির সৌন্দর্য মোটেই আমাকে বিমুগ্ধ করে না, বরং ওরা আমাকে কেমন যেন অবজ্ঞার দৃষ্টিতে দেখছে বলে বোধ হতে থাকে। ওদের উপহাসে বিচলিত হয়ে সে স্থান পরিত্যাগ করে প্রিসিলাকে নিয়ে আরও আমি এগিয়ে যাই। হ্যাঁ, কি বলছিলি? অবশেষে এমন একদিন এলো যেদিন ওর বক্তব্যের ছিন্নসূত্রের সঙ্গে সংলগ্ন করে দিতে আমি চাই। অবশ্যই প্রিসিলার আগের কথার সঙ্গে এই নতুন বার্তার বস্তুত কোনো সংযোগ ছিল না, কিন্তু হাজার হোক প্রিসিলা ছেলে মানুষ তো। আমার মতো মামাদের কথা শিল্পের সাথে পেরে উঠবে কেন? অচিরে নিজের অজ্ঞাতসারেই সেই দিনটিতে সে এসে পড়ে। হ্যাঁ, সেই দিন, সেই বিকেলে বগলুকে নিয়ে আমি কামারের বাড়ি যাচ্ছিলাম। পায়ের একটা আল খুলে গেছিল বেচারার। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি রবি সেই পথেই আসছে। দূরে দেখতে পেলাম। আমি রবির পথ পরিষ্কার করার জন্যে রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে বগলুকে চালালাম। রবিও এসে পড়েছে। এমন সময় বগলু করলে কি, কথা নেই বার্তা নেই, ছুট লাগালো হঠাৎ। এমনও কখনো করে না, দৌড়ানো ওর স্বভাব বিরুদ্ধ। তাছাড়া রবিকে দেখে ভয় পাবারও ওর কোনো কারণ ছিল না। ঈর্ষার বশেই কি না কে জানে। আমার ফ্রয়েডীয় দৃষ্টিভঙ্গি। কথাশিল্পীরা সাধারণত মনস্তাত্ত্বিক হয়ে থাকে, না হয়ে পারে না। ঈর্ষা মোটেই না। বগলু জানে যে ওকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এছাড়া আর কারো পিঠে আমি চড়ি না তো। ব্যাপারটাকে অঘটনই বলা যাক। যাই হোক, দৌড়ানো ওর পক্ষে সহজ নয়, তবুও যথাসাধ্য ছুটতে লাগলো, আর আমি দুহাতে ওর গলা জড়িয়ে ধরে ঝুলতে ঝুলতে চললাম। মাঠ পার হয়ে একেবারে পাহাড়ের কিনারায় গায়ে থামলো নির্জন একটা জায়গায়, আর অমনি আমি ওর ঘাট থেকে খসে টুপ করে মাটিতে পড়ে গেলাম। বেশ কায়দায় ওপর পড়তে হয়েছিল, বলতে কি পড়েই আমি অজ্ঞান হয়ে গেলাম। এবং সেই অচৈতন্য অবস্থায় শুয়ে শুয়ে রবি দৌড়াতে দৌড়াতে আসছে লক্ষ্য করলাম। সেই অচৈতন্য অবস্থায় আমি হাঁ হয়ে যাই।
কার্যশিল্পীরা কথাশিল্পীদের কথায় না ছাড়িয়ে যায়। অচিন্তন্য বই কি, ও যখন এসে জানতে চাইলে আমার কোথাও লেগেছে কি না, তখন আমি একটা কথাও বলতে পারলাম না। যখন ও আমাকে কোলে তুলে দিল তখনও আমি অচৈতন্য, কিন্তু অত জোরে আমাকে জাপটে ধরার কোনো কারণ ছিল না, একথা আমি বলবো। তথাপি আমার জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখা গেল না। অবশেষে আমি যখন স্থির করলাম এবার আমার সজ্ঞানে আসা উচিত, আস্তে আস্তে চোখ খুলে ক্ষীণ স্বরে আমার প্রশ্ন হলো, আমি কোথায়? এবং যখন আমি দেখলাম আমি যথাস্থানে নেই, বরং যার পণ্যায় অযথা স্থান আমাকে দেওয়া হয়েছে, এই তথ্য ক্রমশ আমার হৃদয়ঙ্গম হলো, তখন রবিবাবু, এটা আপনার উচিত হয়নি, একথা আমি বলতে বাধ্য হলাম। নারীরা মাতুলক্রম হয় না বলেই প্রিসিলা আমার ভাগ্নি হয়েও আমার বোকামির ভাগ পায়নি, একথা আমি বুঝতে পারি। এবং রবি ছেলেটি আমার ভাগ্নে নয় বলেই ভাগ্যবান, তা বুঝতেও আমার বিলম্ব হয় না। আমার কথায় ও থতমত খেয়ে বলল, তুমি যে বললে তোমাকে শক্ত করে ধরে রাখতে যাতে ফের না পড়ে যাও। ছেলেটি কি বোকা, এতেই তুমি বুঝবে। আমি তো অজ্ঞান ছিলাম, অজ্ঞান হয়ে আমি কখন এ কথা বলতে পারি? ভাবো তো, একটা কথার জবাব দিতে পারে না, কি বলতে কি বলে বসে, এমন অপদার্থ দেখেছ? আমি বললাম, আমি এ কথা কখন বললাম, আমি তো অজ্ঞান হয়েছিলাম। তার উত্তরেও বলল, সেই জন্যই তুমি বলেছ কিনা তোমার মনে নেই, যত বোকা ওকে তুই ভাবছিস বা যেরকম হাদা ওকে দেখায় ততটা নয় বোধ হয়, আমি অনুযোগ করি। তারপর এমন মুশকিলে পড়লাম, কি বলবো মেজমামা, ছেলেটা আর আমাকে কোল থেকে নামাতেই চায় না, এই অবস্থাতেই আমাকে বাড়ি পৌঁছে দিতে চায়। বোকাদের নিয়ে যে কি বিপদ। ও বললে, তোমাকে আর ঘোড়ায় চাপতে দেওয়া হবে না। দেখছো, একটু সুযোগ পেলেই ছেলেরা কিরকম মুরব্বী হয়ে ওঠে, তক্ষুনি আমার অভিভাবক হতে চায়। দেখেছো? কি করি? বলতে হলো, ঘোড়ায় আমি চাপবো না, তবে হেঁটে হেঁটে যেতে পারবো। নিজের পায়ে ভর দিলে পুনশ্চ পড়ে যাবার ভয় নেই, এ কথাকে আমি বোঝালুম। সন্দেহ দোলায় দোদুল্যমান হয়ে অবিশ্বাস ভরে ও যেন খুব অনিচ্ছা সত্ত্বেই আমাকে নামতে দিলে। ইস, রবির স্বার্থ ত্যাগ আমাকে গভীর বিস্মিত করে। ববলুর লাগাম ধরে আমি চলতে লাগলাম। আমার এক পাশে রবি আর এক পাশে ববলু। রবির ব্যবহারে আমি অবাক হয়ে গেছিলাম, এ যেন সে ছেলেই নয়, একেবারে আলাদা। সে লাজুকপনাও নেই আর। একটু ভাব হয়ে গেলেই কি ছেলেরা এরকম বেয়ারা হয়ে যায়? বলবো কি মামা, চলতে চলতেই সে আমার এক হাতে জড়িয়ে ধরবার চেষ্টা করলো, পাছে আমি ফের মাথা ঘুরে পড়ে যাই, তার থেকে সামলাবার জন্যে। কিন্তু অতখানি হটকারিতা বরদাস্ত করা কি কোনো ভালো মেয়ের উচিত? তুমি বলো। অতটা ভালো নয়। একটু গরম হয়েই আমি ওকে বললাম, না বলে পারলাম না। সত্যি ওসব আমি পছন্দ করি নে। বঙ্কিমবাবুর ভাষাতেও বলতে পারতিস। আমি বাতলাই, ধীরে রজনী ধীরে। যাই হোক, তারপরই আমি ভেড়াটার নাম পাল্টে দিয়েছি, বলল প্রিসিলা। রবি থেকে মঙ্গল করে দিলাম। ভগবান যা করেন মঙ্গলের জন্যই। মোটে একবার বদলেছিস, সোমবারটা। আমি বলি, কিন্তু সাবধান, আর একবার না বদলাতে হয়, তাহলেই বুধ ডিঙিয়ে বৃহস্পতি হয়ে দাঁড়াবে। আর একবার গতিক পেলেই যতই বৃহৎ হোক আবার ভেড়া হয়ে যেতে কতক্ষণ? কি বলে গিয়ে ফের আবার রবি হয়ে যেতে দেরি কি? কি যে বলো মেজমামা। প্রিসিলার গালে লালিমার ছোপ লাগে। চক্করটা ঘুরে আসতেই ববলুর কাছাকাছি আমরা পৌঁছই। ববলু ঘাস খেতে খেতে মাঝে মাঝে মুখ তুলে নির্লিপ্ত নেত্রে বিশ্বজগতের দিকে চাইছিল। প্রিসিলা ববলুর কাছে দাঁড়িয়ে ওর ঘাড়ে হাত বুলিয়ে দিতে লাগলো। সত্যি ববলুকে আমি বড্ড ভালোবাসি। ববলুর কানের কাছে ও গুনগুন করল, কিন্তু সেদিন তোমায় সেই ঘোর দূর করাতে কি বেগই না পেতে হয়েছিল আমায়। বাবা, সে আমার মনেই আছে।